নির্বাচনের ঠিক আগে আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিউ ইয়র্ক ভিত্তিক টাইমস ম্যাগাজিনকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি আইন দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাটাকে পছন্দ করেন না বা পক্ষে নন। তো রিসেন্টলি আমি একটা ভিডিও করেছিলাম, একটা না দুটো করেছিলাম, যে ইউনূস সরকারের যে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে, তারেক রহমানের সরকার সেটা সংসদে আইন হিসাবে এটাকে ইমপ্লিমেন্ট করতেছে, সেই কার্যক্রমকে, নিষিদ্ধ কার্যক্রমকে কন্টিনিউ করার জন্য। তো এটা নিয়ে যথেষ্ট কমেন্ট দেখেছি দুই পক্ষ থেকে, আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে বা অন্যান্য পক্ষ থেকে। তো আওয়ামী লীগের সাপোর্টার যারা, ওনারা অনেকেই সাংঘাতিক বিরক্ত হয়েছেন যে তারেক রহমান সরকারের এই যে এটাকে আইন বানানো ঠিক হচ্ছে না, এটা খুবই খারাপ জিনিস। তা আমি একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম যে শুধুমাত্র নিষিদ্ধ কার্যক্রমকে আপাতত কন্টিনিউ করার জন্য ওটাকে, অর্ডিন্যান্সটাকে আইনে পরিণত করা হচ্ছে, কারণ নাইলে তো ওটা ইনএফেক্টিভ হয়ে যাবে, তার মানে আওয়ামী লীগের কার্যক্রমে আর কোনো নিষিদ্ধতা থাকবে না। তো টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান যেটা বলেছেন যে উনি আইন করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নন, সেটা যুক্তিস্বরূপ উনি বলেছিলেন যে আজকে একটা দলকে নিষিদ্ধ করা হবে, আরেক সময় হয়তো আমাদেরকে নিষিদ্ধ করা হবে। ভেরি রিজনেবল আর্গুমেন্ট। তো আমি আমার আগের দুটা ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি শুধু আজকে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ কঠিন অবস্থার মধ্যে দিয়ে যে চেঞ্জ হয়, তো তারেক রহমান সাহেব এবার দেশে আসার পর থেকে ওনাকে যেভাবে আমরা দেখতেছি এখন পর্যন্ত, শান্ত শিষ্ট, প্রতিশোধ পরায়ণতা নাই, এটা ওটা নাই, সেটার প্রমাণস্বরূপ দেখেন গত 3-4 মাসে, সেই ডিসেম্বরে ওনার আসার পর থেকে আজ পর্যন্ত 3-4 মাসে হাতে গোনা 2-1 বার ছাড়া উনি আওয়ামী লীগ, শেখ হাসিনা বা অতীতের সরকার সম্বন্ধে তেমন কোনো খারাপ মন্তব্য করেননি। হয়তো 2-1 বার করেছেন ইলেকশনের সময়। তো সেটা একটা প্রমাণ হয় যে ওনার মধ্যে প্রতিশোধ পরায়ণতা যে একটু কম, সেটা বোঝা যাচ্ছে। তা আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, দুটো পয়েন্ট আলোচনা করব। একটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে আইনটা, মানে অধ্যাদেশটাকে আইন করতেছেন কন্টিনিউ করার জন্য, আমার মতে, আমি আগেরবারও বলেছি যে সময়টা হয়তো এখন নূতন কিছু করার জন্য অনুকূল না। অর্থাৎ এটাকে বাতিল করে দেয়া বা আওয়ামী লীগের কার্যক্রম 100% শুরু করে দেওয়ার বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। কারণ অনেকগুলি ফ্যাকশন, অনেকগুলি শক্তি এখনও অ্যাক্টিভ আছে। আপনি বিরোধী দল, জামাত, এনসিপি, সমন্বয়কারী, জুলাই যোদ্ধা, তারপরে আরও আননোন, ডিপ স্টেট, অনেক কিছু আছে যারা এখন ভেরি মাচ অ্যাক্টিভ। তো এই সমস্ত তারা যে কি করবে এখনও কিছু বোঝা যাচ্ছে না। তো ফলে এই সময়টা যেভাবে ছিল, বিজনেস অ্যাজ ইউজুয়াল রাখাটাই সবার জন্য মঙ্গলজনক এবং দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থেও মঙ্গলজনক। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমার ধারণা তারেক রহমান সাহেবকে যা দেখতেছি সোফার, আমার ধারণা কোনো এক সময় যদি রাজনৈতিক পরিবেশ অনুকূল হয় এবং সব কিছু কন্ট্রোলে আসে, দেশে গণতন্ত্র সুন্দরভাবে প্রতিষ্ঠা হয়, নানা রকম ষড়যন্ত্রের আভাস আর না পাওয়া যায়, এবং উনি যখন বুঝবেন যে পরিবেশ অনুকূল হয়েছে, তা আমার ধারণা উনি আওয়ামী লীগ সম্বন্ধেও একটা ভালো ডিসিশন নেবেন। কারণ উনি টাইমস ম্যাগাজিনকে যেটা বলেছেন যে উনি আইন দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, তো যদি উনি ওনার কথা রাখেন এবং আমার ধারণা রাখবেন, আশা করি ওনার যা বিহেভিয়ার দেখতেছি সোফার, তো সেটা রাখলে উনি একসময় হয়তো সুন্দর একটা ডিসিশন নেবেন, ভালো ডিসিশন নেবেন, যে যেই সময়টায় এটার সম্বন্ধে একটা ফেভারেবল ডিসিশন নিলে দেশে বিরুদ্ধ শক্তিগুলি বা অন্যান্য যে সমস্ত ডিপ স্টেট কনস্পিরেসি যেন গোলমাল করতে না পারে বা গোলমাল করার চান্স নাই, সেই সময়টাতে উনি হয়তো একটা সুন্দর ডিসিশন নেবেন। তো এই অবস্থায়, কারণ এখন আপনারা যারা আওয়ামী লীগেরও সাংঘাতিক সাপোর্টার, আপনারাও জানেন যে দেশের পরিস্থিতি এখনও অতটা শান্ত হয়নি। তো অনেক মানুষ
প্রায় বলতে শুনি যে হ্যাঁ, তারেক রহমানের অত জ্ঞান নাই, বুদ্ধি নাই, সেই জন্যই দেশের এই অবস্থা। একটা আর্গুমেন্ট আমি সবসময় দেই, সেটা হচ্ছে যে সবসময় শুধু ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে মানুষ জ্ঞানী গুণী হয় না। অতীতকালে যত বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ছিলেন, রাজা বাদশাহ ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, এরা কেউই ইউনিভার্সিটির বড় সার্টিফিকেট নিয়ে জ্ঞানী গুণী হয়নি। আর রিসেন্ট পাস্টে আমরা যাদেরকে জ্ঞানী গুণী ক্ষমতায় বসিয়েছিলাম, সারা বিশ্বের নোবেল জয়ী সহ সবাইকে, তো তা তো দেখেছেনই। ইউনিভার্সিটির প্রফেসরদেরকেও বসিয়েছিলাম, সেও দেখেছেন। যা শুনেছি খালি অরাজকতা, মব, নারী বিষয়ক থিং, দুর্নীতি বিষয়ক থিং, সেগুলি তো দেখেছি আমরা, তাই না? আপনারাও দেখেছেন। তো সবসময় শুধু জ্ঞানী গুণী ইউনিভার্সিটি সার্টিফিকেশন দিয়ে হয় না। তো তারেক রহমান সাহেব সোফার উনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। তো যদিও কথায় বলে যে গরম চা খেতে যে একবার জিহ্বা পুড়ে গেলে মানুষ পরের বার সিপ দিতে যে ভয় পায়, সেটার জন্যই হয়তো আমরা বিশ্বাস রাখতে পারতেছি না। তবে আমি বলবো যারা আওয়ামী লীগের সাপোর্টার, ইভেন বিএনপির সাপোর্টার বা জামাত শিবির বা অন্যান্য ডিপ স্টেটের লোকজন, আমি বললো একটু ধৈর্য ধারণ করেন, হয়তো আরও বড় বড় চমক বিএনপি গভর্নমেন্ট বা তারেক রহমান থেকে আসতে পারে। কারণ ক্ষমতায় যাওয়ার আগে অনেকে প্রিটেন্ড করে, ইলেকশনের সময় অনেক কিছু বলে, কিন্তু এই ভদ্রলোক আসছেন পর্যন্ত সেটার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। সো ইউ নেভার নো, উনি যেটা টাইমস ম্যাগাজিনকে বলেছেন যে উনি আইন করে দল নিষিদ্ধ করার পক্ষে নন, হয়তো যদি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যখন শান্ত হবে, সব কিছু ওনার কন্ট্রোলে আসবে এবং বিরোধী পক্ষ বা অন্যান্য ডিপ স্টেট থেকে শুরু করে অন্য যত কনস্পিরেসিওয়ালা লোকজন আছে, এদেরকে বুঝতে পারবে, চিনতে পারবে এবং নিজেদের ক্ষমতা আরও পাকাপোক্ত হবে, তখন আমার ধারণা উনি আওয়ামী লীগের জন্য একটা সুরাহা করবেন, যেটা করলে পরে আওয়ামী লীগের দলের প্রতিও ঠিক হবে, দেশের প্রতিও ঠিক হবে। আর যারা অন্যায় অত্যাচার করেছেন, সে যেই দলেরই হোক, সেটা আওয়ামী লীগ বিএনপি বলে কথা নয়, যারা দুর্নীতি এটা সেটা নানা কিছুর সাথে জড়িত ছিলেন, তাদের শাস্তির ব্যবস্থা হইলে কেউই কমপ্লেন করবে না। কিন্তু আমার ধারণা উনি একটা ভালো ব্যবস্থা করবেন যাতে সবার জন্য ভালো হয়। তো সেই জন্য আওয়ামী লীগের অ্যাক্টিভ সাপোর্টার যারা, তাদেরকেও বলবো যে জিহ্বা পুড়ে গেলেও এই নূতন প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমানের উপর আপাতত ভরসা রাখেন। উনি যেহেতু বলেছেন যে উনি আইন করে দল নিষিদ্ধের পক্ষে নন, তো আমার ধারণা আপনাদের জন্য হয়তো ভালো একটা ফলাফল আসতেও পারে। ইটস এ ম্যাটার অফ টাইম।